দিয়ে শুরু করবো 5টার 5 স্পেশালি, তার কারণ 26-এর সুর বেঁধে দিলেন এখন থেকেই। বললেন 4 খেলা হবে, আরো বেশি আরো বড় খেলা হবে, কিন্তু সেই খেলার শুরুটা করতে হবে কোথা থেকে? না, ভুয়ো ভোটার ধরে। এই ভুয়ো ভোটার লিস্ট, যেখানে আমরা আগেও দেখেছি চম্পাহাটিতে, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদের লোকের নাম রয়েছে। আমরা দেখেছি উত্তর বিভিন্ন জায়গায়, কোচবিহারেও একই রকম ভাবে সীমান্তবর্তী এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা এলাকার নন, তাদের চেনেনি না কেউ। আরো আছে, গঙ্গারামপুরের ছবি আপনাদের দেখাবো পরবর্তীতে। তো বারবার যখন এই ছবি উঠে আসছে, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে তৃণমূল স্তরে কর্মী সমর্থকদের এই ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার ধরতে কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা কতটা গুরুত্বপূর্ণ একবার জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, টাস্ক দিলেন বলা যেতে পারে একরকম, কিভাবে কাজ করতে হবে, সেই টাস্কের শুরুটা হবে ভুয়ো ভোটার ধরতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে আবির। তাহলে এর মাধ্যমে জনসংযোগ ভীষণভাবে বাড়বে, এলাকায় কারা পরিচিত নন সেটা বোধহয় জানা যাবে। আবির প্লিজ। প্রথমত হচ্ছে যে বিধানসভা নির্বাচনই হোক বা যে কোনো ধরনের নির্বাচন লড়াই করার ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের অন্যতম বড় অস্ত্র হচ্ছে তাদের হাতে থাকা সংগঠন, এবং যে রাজনৈতিক দলের সংগঠন অন্তত বুথ স্তরীয় ক্ষেত্রে সব থেকে বেশি শক্তিশালী হয়, তারা ইভিএম বা ভোট বাক্স, তার একটা মস্ত বড় প্রভাব বা সুবিধা সেখান থেকে আদায় করে নিতে পারে। তো এই ব্যবস্থাকেই এই যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার ধরার কাজে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে চলেছেন। দেখো, ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সুর চড়ানো শুরু করে, এবং তুমি জানো যে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সতর্ক করেছিলেন, এবং দিল্লির বিধানসভা নির্বাচনের পর এই রাজ্যে অন্তত তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল বিজেপি, তারা যেভাবে বা যে ইস্যুকে সামনে রেখে নির্বাচনে লড়াই করার চেষ্টা করেছে, সেখানে দাঁড়িয়ে এই ভুয়ো ভোটারের ইস্যুকে সামনে এনে তৃণমূল কংগ্রেসও পাল্টা এই বিরোধীদের দিকে চাপ বাড়ানোর কৌশলটা গ্রহণ করেছে। দ্বিতীয়ত, তুমি অতনু টাস্কের কথা বলছিলে, একেবারেই তাই। সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের যে বিভিন্ন কমিটি, সেই কমিটি তৈরি করে দিয়েছেন। তুমি দেখেছো যে কমিটি তৃণমূল ভবনে বসবেন, 10 দিনের মধ্যে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, এবং কোর কমিটির একেবারে বুথ স্তরীয় স্তরে সেখানেও যে নজর রাখবে, তারা রাজ্যকে রিপোর্ট পাঠাবে, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। এবং তুমি যদি দেখো, আজকে অনেকটা সময় জুড়ে তিনি তার বক্তৃতার ক্ষেত্রে একেবারে নথি সহযোগে তিনি দেখিয়েছেন যে কোথা থেকে কি কি ধরনের অভিযোগ তার কাছে এসে পৌঁছেছে। এপিক কার্ডের নাম্বার 1 যদিও বাসিন্দারা 2 জায়গাকার, এবং এই প্রসঙ্গে গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, রাজস্থানের নাম, এমনকি মুর্শিদাবাদের বাসিন্দাদের উত্তর দক্ষিণ 24 পরগনা নিয়ে আসার প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করে দিয়েছেন। ফলে তিনি স্পষ্ট করলেন দুটো বিষয়। এক, ঘরে বসে থাকার সংগঠনের নেতাদের সময় এটা নয়, বুথে বুথে প্রয়োজনে কারা সেখানকার ভোটার, কারা সেখানকার ভোটার নয়, যে ভুতুরে ভোটারের কথা বলা হচ্ছে সেটা খুঁজে বার করার দায়িত্ব তাদেরকে নিতে হবে, এবং কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা তিনি মনে করালেন সেটা হচ্ছে যে এই ইস্যুকে সামনে রেখে তারা পাল্টা বিরোধীদের ওপর চাপ রাজনৈতিক কৌশল হিসেবে তারা ব্যবহার করবে, এবং মহারাষ্ট্র এবং দিল্লিতে বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি যেভাবে সুর চড়াতে শুরু করেছে, তার মোকাবিলায় গিয়ে পাল্টা তাদের বিরুদ্ধে এই অস্ত্র দিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বুথ স্তরীয় ক্ষেত্রে চাপ বাড়াতে চায়। তার বার্তাও এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখলেন এই সাংগঠনিক বিশেষ অধিবেশনের সভা থেকে। অতনু, ধন্যবাদ। আমি সঙ্গে থাকো। এই যে বক্তব্য, যেখানে তিনি বলছেন দিল্লি প্রসঙ্গ টেনে আনছেন, মহারাষ্ট্র প্রসঙ্গ টেনে আনছেন, একবার শুনবো সেই বক্তব্য। আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন, 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে। একই এপিকে দুজনের নাম থাকে কি করে সম্ভব হয়? তাহলে ফিল্ড ওয়ার্কে গলদ ছিল, ঠিক মতো ফিল্ড ওয়ার্ক হয়নি, খোঁজ না নিয়েই বানানো হয়েছে, প্রশ্ন তুললেন।
মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। আর এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে XYZ থেকে। অনলাইন বিজেপির ব্যবসা। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। আর এই যে অভিযোগ তিনি করছেন, একেবারে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিলেন, হাতে নাতে প্রমাণ দেখালেন তসলিম মিয়ার কথা বলে। শুনুন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট, আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। তসলিম মিয়া বিপাকে পড়ে গেছেন। এ দেখুন তসলিম মিয়ার এপিক, নাম রয়েছে তসলিম মিয়া, বাবার নাম রয়েছে শামসুদ্দিন মিয়া, সবই ঠিক আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে এই এপিকে গুজরাটের এক বাসিন্দা, বাড়ি হচ্ছে কোথায়, অ্যাড্রেস হচ্ছে কোথাকার, গুজরাটে। তসলিম মিয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি তো পড়েছেন বিপাকে, তিনি তো এবার অস্তিত্ব সংকটে ভুগছেন। আমি খুব আতঙ্কে আছি যে কি এপিক নাম্বার দুজন ব্যক্তি কিভাবে হয়। এই যে একটা ইলেকশন কমিশনার যে এই ভুলটা হয়েছে, তাতে তাড়াতাড়ি আমি চাই যে তাড়াতাড়ি তারা সংশোধন করুন। আমি জানি না যে দিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা আইডেন্টিফাই করলে, যেদিন ইলেকশন হয় সেদিন আইডেন্টিফাই করলে তারাই বুঝতে পারবেন। আমাদের ব্লকে আরো অনেক জনেরও আছে, আমার ছাড়াও। এটা তো হচ্ছে অনলাইন সিস্টেম, এবার উদ্দেশ্য প্রণীত ভাবে করেছেন বা কোন সিস্টেমের ব্যাঘাত ঘটেছে সেই কারণে হয়েছে এটা বলতে পারছি না। অবশ্যই আতঙ্কিত, কারণ একই এপিক নাম্বারে দুজনের হতে পারে না, এটা সম্ভব না। সম্ভব না তো, হচ্ছেটা কি করে, এই কিভাবে হচ্ছে আর কোথায় কোথায় গলদ রয়েছে তা দেখবে একটা কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটা কমিটি করে দিলেন, যারা ভোটার লিস্ট ধরে ধরে দেখবে। আমি সুব্রত বক্সী নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। এদের কাজ হচ্ছে, এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন, যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন, এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। এই যে কমিটি গড়ে দেওয়া, এর পিছনেও সূক্ষ্ম রাজনীতি রয়েছে, একটা কোথাও বার্তা রয়েছে দলীয় নেতা কর্মীদের একসঙ্গে বসে কাজ করতে হবে, একসঙ্গে বসে কাজ করতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, কারণ বিজেপিকে হারাতে হবে। 2026-এ বিজেপিকে হারাতে গেলে গেম প্ল্যান কি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জামানত জব্দ করে দিতে হবে বিজেপির। কিভাবে এগোতে চাইছেন, কি রোড ম্যাপ দিচ্ছেন? আবির রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন আবির?
অতনু, তৃণমূল বরাবরের জন্য অভিযোগ করছে এই রাজ্যে একা বিজেপি নয়, বিজেপির সঙ্গে তিনি বামেদের যোগাযোগের কথাও বারবার ধরে বলেন। এবং আজকে তুমি জানো এটি বিশেষ শব্দবন্ধ তিনি উল্লেখ করেছেন, গেরুয়া কমরেড, জানিয়ে বিজেপি শিবিরের তরফ থেকেও পাল্টা রাজনৈতিকভাবে তাদের বক্তব্য জানানো হচ্ছে। অতীতে দেখতে পাওয়া গিয়েছে, অন্তত সাম্প্রতিক অতীতেও বিধানসভা, লোকসভা, বিভিন্ন পঞ্চায়েতগুলির ক্ষেত্রেও দেখতে পাওয়া গিয়েছে যে বিজেপি, বাম, কংগ্রেসের যে জোট, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। এবং আজকে সংখ্যাতত্ত্বের হিসেবের কথাও তিনি উল্লেখ করেছেন বক্তব্যে, যার শুরুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় 215 আসনের টার্গেটের কথা তিনি প্রথমে উল্লেখ করেন। এবং আজকে তার রেস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গেল যে অভিষেক ঠিক কথা বলেছে, যে 215 আসন তো পাবেই তৃণমূল কংগ্রেস, তার থেকে কম হবে না, বরঞ্চ তার থেকে বেশি হবে। দুটো বিষয়ের মধ্য দিয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এক, যে 2021-এ বিজেপি যে উচ্চতাতে তাদের প্রচারকে নিয়ে গিয়েছিল, সেখানে তারা যে আসনের কথা বলেছিল বা লোকসভা নির্বাচনেও যেটা বলেছিল সেটা তাদের কম হয়েছে। এটা নিয়ে বিজেপিকে ব্যঙ্গাত্মক আক্রমণের দিকে, রাজনৈতিক আক্রমণের দিকে নিয়ে যাচ্ছে তৃণমূল। দ্বিতীয়ত, তারা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আসনের টার্গেটের ক্ষেত্রে দাঁড়িয়ে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা সংগঠনের নেতারা রয়েছেন, তারা তাদের কাছে নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দেওয়া রয়েছে। ফলে যারা ঘরে বসে রয়েছেন বা যারা ভাবছেন যে নির্বাচনের ঘোষণা হওয়ার পর মাঠে ময়দানে নেমে কাজ করবেন, তাদের প্রতি দল যে কড়া নজর রাখবে, তার কার্যত একটা প্রচ্ছন্নভাবে আজকে বার্তা তাদের উদ্দেশ্যেও দিয়ে রাখা হয়েছে। এবং যারা ভালো কাজ করবে তাদের পদোন্নতি, যারা কাজ করবে না তাদের জন্য অন্য কিছু যে অপেক্ষা করে আছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র বিজেপি নয়, কংগ্রেস এবং বামেদেরও জামানত বাজেয়াপ্ত হবে, এমন চ্যালেঞ্জও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। এবং অবশ্যই 215 নিয়ে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও বিরোধীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিতে লক্ষ্য করতে পারা গেল নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে। অতনু, ধন্যবাদ। এবং তিনি একটা টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 215, তার বেশি ভোট, তার বেশি আসন পেতে হবে, টার্গেট দিয়ে দিলেন। এত ভোটে জিততে হবে, ভোটের মার্জিন এমন যেন হয় যাতে বিজেপির জামানত জব্দ হয়। ওই বলেছিল না আগের বার এসে ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার, হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস? আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। শুধু তাই নয়, ঠিক কিভাবে কাজ করতে হবে একটা রুটিন করে দিলেন, 1 2 3 4 করে। টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4। শুনুন। খেলা নাম্বার 1 ভোটার লিস্ট, খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা, খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4, বিজেপির হবে হার, মাথায় থাকবে। এখানেই শেষ নয়। আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে 2024 যে লোকসভা ভোট হয়েছে, সেই লোকসভা ভোটে অন্তত 5টি আসনে কারচুপি হয়েছে। আমি 2024 নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন, আমাদের 29 জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং 5টা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে, নালে আমরা 34টা সিটি পেতাম।